মদের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল সুবিমলের। নেশার ঘরেই হোক বা অন্য কারণে হোক, মুখটা সে একবার এগিয়ে নিয়ে গিয়েছিল যুথিকার দিকে। তারপর বলল, কি এমন হতো যদি তুমি আমার হতে? এমন হতো যদি যদি পৃথিবীর সব নিয়ম একটু বদলে যেত। সুবিমলের মুখে এমনভাবে কথাগুলো শুনে শুধু যুথিকা নয়, মানিক এমনকি লাবণ্য পর্যন্ত হেসে ফেলল। সুবিমল হাতের গ্লাসে থাকা বাকি রামটুকু হাঁ করে গিলে নিল। ততক্ষণে তিনজনের মধ্যে হাসির রোল পড়েছে। সুবিমল কাচের গ্লাসটাকে একটা শব্দ করে ঘাসের ওপর রেখে বলল, তোদের সালা হাসি পাচ্ছে না? হ্যাঁ, হাসি পাচ্ছে? আরে আরে আমি কি কিছু মিথ্যে বলেছি নাকি? ভুল কিছু বলেছি বল? তোরা সালা কেউই ভালো না, কেউ বুঝলি না আমাকে। আরে সবাই তাকে বুঝেছে বা কেউ তাকে বোঝেনি ব্যাপারটা এমন নয়, কিন্তু ব্যাপারটা হলো যার বোঝার সে তো বোঝেনি। দেখ ভাই, এখানে আমরা 3 বছর পর সবাই একসাথে হয়েছি একটা আনন্দ আর ওই একটু গ্রুপ পিকনিক করার জন্য। এখানে এইসব ব্যাপার থাক না। এখন একটু নেশা হয়ে গেলে তো এমনই হয়, তুই তো জানিস। তুই কেন ব্যাপারটাকে পাত্তা দিচ্ছিস বলতো? না না, লাবণ্য কিন্তু ঠিকই বলেছে। ব্যাপারটাকে পাত্তা না দিয়ে অন্য পাশে চলে যাওয়ার ব্যাপারটা যদি আগেই কাটানো যেত তাহলে কিন্তু ছবিটা অন্যরকম হতো, তাই না? কি বলিস লাবণ্য? লাবণ্য উত্তর দেয় না, শুধু হাসে। মানিক কাঁচের গ্লাসে আবার নতুন করে রাম ঢেলে তাতে বরফ মেশাতে মেশাতে বলে, দেখ, সুবিমল কিন্তু মিথ্যে বলেনি। সুবিমলের জন্য কিন্তু প্রায় 3টে বছর পর আমাদের একসাথেই দেখা হলো। সবাই কলকাতায় কেন, কলকাতার বাইরে গোটা রাজ্যের এখানে ওখানে ছড়িয়ে গেছিস। তার মধ্যে আমাকে তো বেশিরভাগ সময় থাকতে হয় ব্যাঙ্গালোরে। সুবিমলের দৌলতেই কিন্তু অন্তত 3টে দিনের জন্যই তো আমরা এই সুন্দরপুরের বাগান বাড়িটায় আসার সুযোগটা পেয়েছি, নাকি? তোরা কিন্তু এটার জন্য আমাকে একটা থ্যাঙ্কস কিংবা কোনো গিফটও করলি না। আরে অন্য কিছু নয়, অন্তত একবার থ্যাঙ্কস তো বলবি। বলবি, সুবিমল ভাই, তোর জন্য আমরা সবাই আজ এখানে এক হয়েছি। তাই আজ রাতে আমরা সবাই মিলে একটা ডান্স করব, আর সেই ডান্সে থাকবে সুবিমল আর যুথিকা, মানিক আর লাবণ্য। সুবিমলের কথায় সকলেই আবার হেসে উঠল। লাবণ্য সুবিমলের হাতটা ধরে তাকে একটা গাছের তলায় বসাতে গেল, কারণ ততক্ষণে সুবিমল উঠে দাঁড়িয়ে নাচটা কিভাবে হবে তার একটা শ্যাডো দেখাতে শুরু করেছে। সুবিমল নেশার ঘোরে টলমল করতে করতে নিজেকে সামলাতে পারল না। সে লাবণ্যর গায়ের ওপর গিয়ে পড়ল। এদিকে লাবণ্য খানিকটা হেলে গিয়েছিল। প্রায় ঘন্টা 2 হলো ওরা রাম খেয়ে চলেছে। তার উপর বাগানবাড়ির এই দিকটার সামনে একটা মস্ত বড় পুকুর। সুইমিং পুল না হলেও পুকুরটা কিন্তু বেশ যত্ন করা হয়েছে। চারপাশের আল ভালো করে বাঁধানো, দুদিকে 2টো সিঁড়ি আছে। জল বেশ পরিষ্কার। এই পুকুরে মাছও রয়েছে বিস্তর। মাঝে মাঝেই পুকুরের দিক থেকে মাছের ঘাই মারা শব্দ শোনা যায়। লাবণ্যর গায়ের উপর গিয়ে পড়েছিল সুবিমল। লাবণ্য একটু হেলে গেলেও সুবিমলকে সে ধরে রেখেছিল। নেশার ঘোরে সুবিমল এগিয়ে যায় লাবণ্যর মুখের দিকে। তারপরে কি যেন একটা হতেই উঠে আসার চেষ্টা করে। দেখা যায় সুবিমলের গলার লকেটের সঙ্গে লাবণ্যর পরনে থাকা পাতলা ফিনফিনে জামার কি একটা যেন জড়িয়ে গেছে। আরে হয়েছে হয়েছে, এখনো কিন্তু সবে 3 ভাগ শেষ হয়েছে, 1 ভাগ এখনো বাকি আছে। এখনই যদি তোরা এমন করতে শুরু করিস তাহলে তো এর পরে গাছের ওপরেই শুয়ে পড়বি। তোরা শুয়ে পড়লে আমরা কিন্তু এখানে বসে তোদের পাহারা দিতে পারবো না। বলা তো যায় না, শুয়ে থাকতে থাকতে আবার নেশার ঘোরে কিংবা অন্য কোনো কারণে হোক তোদের আবার কি ইচ্ছে হয়। কাউকে বিশ্বাস নেই ভাই, আমরা কিন্তু ঘরে চলে যাব। সুবিমল কোনো রকমে লকেটটাকে ছাড়িয়ে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে আবার বলল, কেউ সালা এখান থেকে ঘরে যাবে না। আজ গোটা রাত আমরা এখানেই থাকবো, এখানেই খাবো আর এইখানেই শুয়ে পড়বো। কোনো চিন্তা নেই, গোটা বাগান বাড়িটা আমার। এখানে বাইরের কেউ ঢুকবে না, একমাত্র ওই রামধন ছাড়া এখানে আর কেউই আসে না।
ততক্ষণে বাইরে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। বাগানবাড়ির সামনের এই ছোট্ট লম্বা লম্বা ঘাসের মাঝের ফাঁকা জায়গাটায় ওরা ত্রিপল পেতে বসেছে। একপাশে আলোর ব্যবস্থা আছে, ইচ্ছে করেই আলোটা অল্প নিভিয়ে রেখেছে ওরা। আকাশের চাঁদটা গোল রূপলি থালার মতো জলজল করছে। একটু দূরেই বাগান বাড়ি, সামনের পুকুরের কাছ থেকে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। রাত বেশ হয়েছে। একটু আগেই রামধন এসে ডেকে গিয়েছিল। বাবুরা, অনেক রাত হলো তো, এবার নয় ঘরে চলুন। ঘরে গিয়ে না হয় রাতের বেলা বাইরে আর কিছু থাকুক না থাকুক, সামনে পুকুরটা তো রয়েছে। ওরা সে কথায় পাত্তা দেয়নি। রামধনকে ওরা বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। রামধন পরে আরও একবার এসেছিল, কিন্তু বুঝতে পেরেছে শহর থেকে আসা এই চারজনের এত তাড়াতাড়ি ঘরে ঢোকার ইচ্ছে নেই। মাঝে মাঝে তাদের দিক থেকে ভেসে আসা খিস্তি, তার সঙ্গে অদ্ভুত অসভ্য সব কথাগুলো রামধনের কানে ঠিক ভালো লাগেনি। কিন্তু কিছু করার নেই। সুবিমল হলো মালিকের ছেলে, তাই 3 দিন তার কথা মতো বাড়িটাকে একটু অন্যরকম হতেই হবে। তবে রামধনের একটা চিন্তা হচ্ছিল, সঙ্গে 2টো মেয়ে রয়েছে। বলা যায় না কখন আবার মদ্যপ অবস্থায় ওরা কি করে ফেলে। তাই অনেকক্ষণ ধরে রামধন ওদের পাহারায় বাগান বাড়ির সামনেটায় পায়চারি করছিল। তারপরে একসময় কি মনে হতে ভেতরের দিকে ঢুকে যায়। তখন অনেক রাত। হঠাৎ করে যেন ঘুমের ঘোর ভেঙে আসে সুবিমলের। প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওর। ত্রিপলের ওপর সে একরকম শুয়ে পড়েছিল, আর হাঁ করা মুখের ভেতর লাবণ্য একটু করে মদ ঢেলে দিচ্ছিল। সুবিমলের মনে হচ্ছিল সে যেন আর সুন্দরপুরের বাগান বাড়িতে নয়, সে এসেছে স্বর্গরাজ্যে। স্বর্গরাজ্যের কুলুকুলু মন্দাকিনীর বয়ে চলার শব্দ, আর তার সঙ্গে তার সামনে এসে কোনো এক অপ্সরা উর্বশী সুরাপানে তাকে মাদকিত করার চেষ্টা করে চলেছে। তবে শুধু একটাই বদল হলে ভালো হতো, সেটাই মনে হয়েছিল ওর। তবে নেশার ঘোরে এমন কিছু সে ভাবতে পারেনি। তারপরেও কয়েকবার ওদের কথা শুনতে পেয়েছিল সুবিমল। কি যেন ডাকছিল ওদের, মানিক কিংবা লাবণ্য কিংবা যুথিকাও হতে পারে, কিন্তু সুবিমলের মনে নেই। এখন ঘুমটা ভাঙার পর উঠে বসতেই ওর মাথাটা কেমন যেন ঝিনঝিন করে ওঠে। সুবিমল বুঝতে পারে ঠান্ডাটা কেন লাগছে। আসলে এতক্ষণ ঘাসের ওপর সে শুয়েছিল। চারপাশে যেন ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। অন্ধকার দেখে হঠাৎই কেমন যেন থমকে যায় সুবিমল। ওর মাথার ভেতরটা কেমন ভারী হয়ে আসতে থাকে। সে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই পাটা কেমন টলে যায় তার। আবার ঘাসের ওপর সে বসে পড়ে, আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা ফিসফিস শব্দ শোনা যায়। কারা যেন ফিসফিস করে কথা বলছে। সুবিমল ডাক দিল, মানিক, লাবণ্য, যুতিকা, এই তোরা কোথায়? কিন্তু না, কারোর কোনো সাড়া নেই। সুবিমলের চিৎকার শুনে যেন মনে হয় হঠাৎ করেই চারপাশটা আবার নিস্তব্ধ হয়ে গেছে। একটু আগেই ফ্যাঁচ ফ্যাঁচ করে শুনতে পাওয়া শব্দটা কেমন যেন থেমে গেছে। সুবিমল বোঝে না যে সে কোথায় এসেছে। আকাশে চাঁদের আলো ছিল তো, তাহলে তাহলে এত অন্ধকার হলো কি করে? আর সামনে জ্বলতে থাকা বাগান বাড়ির আলো, ত্রিপলের পাশে রাখা মোমবাতি, আর তার সঙ্গে চার্জার লাইট, সব কোথায় গেল? গোটা শরীর যেন ঘাসে ভিজে ঠান্ডা হিম হয়ে গেছে। এমন হয়। সুবিমল দুহাতে নিজেকে জড়িয়ে ফেলে মুখের পাশ থেকে নেমে আসা লালা মুছে নেয়। না, কি যেন একটা ডাক ছিল। কি ডাক ছিল?
আর যে ডাকছিল সেই বা কোথায় গেল? সুবিমল আবার ডাকতে যায় ওদেরকে, 2 পা সামনের দিকে এগিয়ে আনলেও কিন্তু চলতে পারল না। কিছু একটাতে পা বেঁধে হুমড়ি খেয়ে মাটির দিকে পড়ে গেল সুবিমল, আর সঙ্গে সঙ্গে মাথাটা কিসে যেন ঠুকে যায়। একটা অস্পষ্ট আর্তনাদ সুবিমলের মুখ থেকে বেরিয়ে আসে, তারপর আবার চারপাশটা অন্ধকার হয়ে যায়। ওরা 3 জন বসে আছে বাংলো বাড়ির বারান্দার কাছে। 3 জনের মুখ ফ্যাকাশে, মাথার ভেতর যেন একসাথে হাজার হাজার বিদ্যুৎ খেলা করে বেড়াচ্ছে। সামনে ফ্যাকাশে মুখে বসে রয়েছে বাংলো বাড়ির কেয়ারটেকার রামধন, আর ঠিক ওদের সামনে মাত্র 3 হাত দূরে মাটির ওপর শুয়ে রয়েছে একটা মৃতদেহ। ওদেরই বন্ধু, ওদেরই সঙ্গে কলকাতা থেকে 2 দিন আগে সুন্দরপুরে আসা মানিকের মৃতদেহ। মানিকের মাথার পেছনে যেন গভীর একটা আঘাতের চিহ্ন। যেখানে শোয়ানো হয়েছে সেখানেও রক্তে ভেসে গেছে মাটিটা। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। গলার কাছে একটা আঁচড়ের মতো দাগ, তাছাড়া ঠোঁটের এক পাশটায় সামান্য যেন রক্ত জমে আছে। সামনের ছেঁড়া জামার বুকের কাছে সামান্য আঁচড়ের দিকে একভাবে সুবিমল তাকিয়েছিল। এমন সময় যুথিকা বলল, দেখ, ব্যাপারটা কি হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু যাই হোক না কেন পুলিশকে একটা খবর দেওয়াটা কিন্তু দরকার। যত দেরি হবে তত কিন্তু পুলিশ আমাদেরকেই সন্দেহ করবে। আর যদি জানে যে একটা খুন হয়ে গেছে, সেটা যেই কারণেই হয়ে থাকুক না কেন, তাকে কিন্তু কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে এটা খুন নয়। হতে পারে ওই দিকটায় বাগানের মধ্যে কোথাও পড়ে গিয়ে। আচ্ছা, তুই কি দেখেছিস বাগানের মধ্যে বেশ কয়েক জায়গায় বড় বড় কয়েকটা পাথর রয়েছে? সুবিমল চুপ করে রইল, কোনো কথা বলল না। তার মাথার সামনের দিকের কপালের কাছটা সামান্য ফুলে আছে। রামধন চিন্তায় পড়ে গিয়েছিল। সে তখন মোবাইলটা বার করে কাকে ফোন করবে সেটাই ভাবছে, কিন্তু তখনই সুবিমলের দিকে তাকিয়ে সে বলল, বাবু, প্রথমে বড়বাবুকে ফোন করি, বড়বাবুকে ফোন করে সব কথা জানাই, তারপর পুলিশকে জানানো যাবে। বড়বাবুকে না জানালে বড়বাবু যে পরে আবার রাগ করবে, বলবে আমায় না জানিয়ে পুলিশকে জানাতে গেলি কেন। আমি তখনই বলেছিলাম, ঘরের বাইরে না থেকে আপনারা সকলে ঘরের ভিতরে চলে আসুন। আমার কথা শুনলে তো আর এমন কিছু হতো না। সুবিমল কোনো উত্তর দেয় না, সামনের দিকে তাকিয়ে থাকে খালি। মানিকের 2 চোখ বন্ধ হয়ে রয়েছে, গলায় বুকে আঁচড়ের চিহ্ন, মাথায় সেই আঘাতের দগদগে ঘা ছাড়া আর কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, মানিককে মারল কে? এখানে রামধন, লাবণ্য আর যুথিকা ছাড়া অন্য কেউ নেই। রাতের বেলা যে কেউ এসে মানিককে মেরে গেছে সেটাও তো সম্ভব বলে মনে হচ্ছে না, কারণ বাগান বাড়িতে যে শুধু লোক নেই সেটা নয়, এর আশেপাশে বেশ খানিকটা দূরেও লোকজনের দেখা পাওয়া যায় না। সুবিমল বারবার ভাবছিল এবার কি করবে। বাড়ি থেকে বেরোবার সময় বারবার তার বাবা বারণ করেছিল, এক্ষেত্রে এতটা দূর, তারপর 3 জন বন্ধুকে এইভাবে বাগান বাড়িতে নিয়ে যাওয়া। সুবিমলের বাবা ভালোভাবেই জানতেন যে ওখানে গেলে ওরা কি করবে, আর সেটার ভয় পেয়ে হয়তো সুবিমলের বাবা বারণ করেছিল। কিন্তু এখন সুবিমলের মনে হচ্ছে বাবার কথাটা সুবিমলের শোনার প্রয়োজন ছিল। কি রে, কি করবি? একবার কাকুকে বলে দেখ না, যদি কিছু ব্যবস্থা করতে পারিস। মানে পুলিশের ঝামেলা তো হবেই, কিন্তু তুই তো জানিস আমরা সবাই একসঙ্গেই ছিলাম, আর আমরা তো এমন কিছু করব না। এ কথা পুলিশ কি শুনবে বাবুরা? দিদিমণি, পুলিশের হাত যদি একবার পড়ে এত সহজে কিন্তু পুলিশ ছাড়ে না।
আমি বড়বাবুকে ফোন করে সব কথা বলছি। তারপর সুবিমল একটা কথাও বলে না। লাবণ্য ও যুথিকা দুজনে মিলে ওকে বারবার বোঝাবার চেষ্টা করে যাতে সুবিমলের বাবা অর্ক হালদার নিজে কলকাতার পুলিশের সঙ্গে কথা বলে। কারণ সুবিমলের বাবা বেশ বিখ্যাত একজন মানুষ। তিনি যদি ঠিক করেন সুন্দরপুর এলাকার পুলিশের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা যতটা সহজে মিটিয়ে নেওয়া যাবে সেই চেষ্টাই করবেন। সুবিমল কিন্তু কিছু করে না, চুপ করে মানিকের দিকে ঠায় তাকিয়ে সে বসে থাকে। তার বারবার মনে পড়ছে কাল রাতের কথা। কাল রাতের বেলা একবার তার হুঁশ ফিরেছিল। তখন সে দেখেছিল সুবিমল একটা অন্ধকার জায়গায় রয়েছে আর চাপা স্বরে কাদের সঙ্গে যেন কথা বলতেও শুনেছিল। কিন্তু কিন্তু কারা কথা বলছিল? আর ওই অন্ধকার জায়গাটা কোথায় যেখানে সে পড়েছিল? সকালে যখন তার ঘুম ভেঙেছে তখন সে দেখতে পেয়েছে সে পড়ে রয়েছে সামনের পুকুরের কাছে, ওই ত্রিপলের পাশেই যেখানে বাকিরা শুয়েছিল। আর তারই একপাশে শুয়েছিল মানিকের নিথর হয়ে যাওয়া মৃতদেহটা। রামধন যখন ফোন করে বড়বাবুকে সমস্ত কথা জানায় তখনও সুবিমল একটা কথাও বলেনি। এমনিতে বাবার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো, কিন্তু সেদিন তার বাবা কথা বলতে চাইলেও সুবিমল কিন্তু একটাও কথা না বলে ঘরের ভেতর গিয়ে দরজাটা আটকে দিয়েছিল। হঠাৎ করেই তার এমন ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। যুথিকা, লাবণ্য দুজনেও বেশ অবাক হয়ে গিয়েছিল। প্রায় ঘন্টা খানেকের মধ্যে সুন্দরপুর থানার পুলিশ সেখানে পৌঁছে যায়। তবে আগেই অর্ক হালদার কলকাতা পুলিশের ওপর মহল এবং বাকি যেখানে যেখানে কথা বলার সব জায়গায় সে কথা বলে রেখেছিল। তাই পুলিশ কোনোরকম একটা জেরা করে ওদের তিনজনকে থানায় নিয়ে যায় প্রথমে। তারপর সেখান থেকে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। ওরা তিনজন একটা গাড়িতেই ফেরে। কলকাতায় যে গাড়িতে চারজন মিলে একসাথে গিয়েছিল সুন্দরপুরে 3টে দিন আনন্দে কাটাবে বলে, মাত্র দ্বিতীয় দিনের সকালে ওদের এই গাড়িতে ফিরতে হয়। অথচ এখন সুবিমলের পাশের সিটটা ফাঁকা। গাড়িতে পেছনে বসে চাপা সরস গলায় যুথিকার লাবণ্য কথা বলছিল। তোর কিছু মনে আছে কাল রাতের কথা? আমার তো মনে নেই, শুধু মনে আছে আমি ওই মদের গ্লাসটা দিয়ে মানিকের মুখে মদ ঢেলে দিয়েছিলাম। তারপর ও কেমন যেন। আমার ওটা মনে আছে, তুই আর সুবিমল ওই দিকটায় দাঁড়িয়েছিলি। তারপর তোরা মদ খেতে খেতে নিচে বসলি আর আমি আর মানিক পুকুর পাড়ের কাছটায় গিয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। কি কথা বলছিলাম সেটা এখন মনে নেই। তারপরে যখন দেখলাম যে সুবিমল একেবারে নেশার ঘোরে এলোমেলো কথা বলছে তখন তুই আমাদের ডাকলি। আমি পুকুরের ধারেই বসেছিলাম, পুকুরের দিকে তাকিয়েই দেখছিলাম চুপচাপ। মাথাটা অল্প অল্প ধরেছিল আমার। ঠিক তখনই কি যেন একটা দেখেছিলাম আমি, পুকুরের ওপারে কিছু একটা দেখেছিলাম আমি লাবণ্য, কিন্তু এখন মনে পড়ছে না। লাবণ্য বুঝতে পারে যুথিকারও সত্যি মনে পড়ছে না। সত্যি বলতে লাবণ্যর নিজেরও তো কাল রাতের সমস্ত কথা মনে নেই। তবে রাতের বেলা যখন একবার সামান্য ঘুমটা ভেঙে গিয়েছিল লাবণ্য শুনতে পেয়েছিল একটা চিৎকার। প্রথমে একটা ছেলের চিৎকার আর তারপরে একটা মেয়ের চিৎকার। কিন্তু যারা চিৎকার করেছিল তারা কারা? একটা যদি মানিক হয় তাহলে অন্যটা কে? অস্পষ্টভাবে লাবণ্যর মনে পড়েছিল বলে সে কথাগুলো আর যুথিকাকে বলল না। কিন্তু মনে মনে তারও একটা সন্দেহ রয়ে গেল। কাল রাতে মানিককে নিয়ে যুথিকা পাড়ের ধারে গিয়েছিল। যুথিকা কিছু করেনি তো? যুথিকা কাঁচের ওপর মুখটা রেখে বাইরের দিকে দেখছিল। কাল রাতের কথা অস্পষ্টভাবে মনে পড়ে তার। কোথায় একটা সে যেন গিয়েছিল, নেশার ঘোরে হাঁটতে হাঁটতে। কার সঙ্গে গিয়েছিল, কোথায় গিয়েছিল ভালোভাবে কিছু মনে নেই ওর। কিন্তু এটা মনে আছে যে ঘাসের ওপর ঠান্ডা পরশে
বারবার একটা শরীরের স্পর্শ যুথিকার গোটা শরীরে লাগছিল। তার পাশে কেউ একটা ছিল। কারো হাত ধরে সে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, আর তারপরে সে যেন কাকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কাকে যেন সে ডেকেও ছিল, নাকি কেউ তাকে ডেকেছিল। এলোমেলোভাবে যুথিকার মাথায় অনেকগুলো কথা ঘুরতে থাকে। তবে সে এটাও বুঝতে পারে মানিকের মৃত্যুর ব্যাপারটা এখানেই থেমে থাকবে না, কারণ মানিকের পরিচিত কেউ একজন আছে। মানিকের বাবা হলো বিজয় চক্রবর্তী। মানিক এখানে থাকে না, সে থাকে ব্যাঙ্গালোরে, এবং বেশিরভাগ সময় তাকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। কিন্তু মানিকের একটা দাদা আছে, নিজের না হলে দুঃসম্পর্কে। একবার মানিকের মুখে শুনেছিল যুথিকা। মানিক বলেছিল, তোরা তো গোয়েন্দা কাহিনী গল্পের বইতে পড়েছিস, আমি গোয়েন্দাকে না নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, তার সঙ্গে বসে কোন একটা কেসের ব্যাপারে কথাও বলেছি। এমনকি একটা কেসের ব্যাপারে তো তার সাথে আমি নিজেও বেশ কিছুটা সময় ছিলাম, যদিও বেশি সময় থাকতে পারিনি। কলকাতার বুকে বিখ্যাত প্রাইভেট গোয়েন্দা সব্যসাচী চক্রবর্তীর নাম কি শুনেছিস? সব্যসাচী চক্রবর্তী, সেই বিখ্যাত প্রাইভেট গোয়েন্দা যে কটা কেস হাতে নিয়েছে প্রত্যেকটার সমাধান করেছে। একটা কেসও আজ পর্যন্ত কিন্তু উনি অসফল হননি, এবং যে কেসটা অপছন্দ হয় সেটা সে হাতেই নেয় না। এমনকি পুলিশের বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটা কেস বিভিন্ন মক্কেলকে দিয়ে রিওপেন করিয়েও তার তদন্ত করেছে আলাদাভাবে। আর শুনেছি এই লোকটার একটা ভালো গুণ হলো পুলিশকে সাহায্য করা এবং বিভিন্ন কাজে পুলিশের সাহায্য নেওয়া। যদি বলি এই সব্যসাচী চক্রবর্তী আমার পরিচিত, আমার এক দাদা, তাহলে হয়তো কেউ চট করে বিশ্বাস করবে না। আসলে এই সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে আমার সম্পর্কটা একটু দূরের, মানে আমার বাবার এক আত্মীয়র বন্ধুর, মানে ওই ব্যাপারটা কিছুটা জটিল আর কি। তোদের বোঝাতে পারবো না আমি এখন। আরে সে যাই হোক, কিন্তু এই সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তুই কাজ করছিস এবং তার সঙ্গে কেসের ব্যাপারে আলোচনা করছিস, সেটাও কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। তাছাড়া শুনেছি সব্যসাচী চক্রবর্তীকে নাকি চট করে পাওয়া যায় না, তিনি কখন কোথায় থাকেন সেই ব্যাপারটাও জানা যায় না। আর একটা ব্যাপারও শুনেছি, কিন্তু সেটা কি সত্যি? কথাটা বলেই যুথিকা গলা নামিয়ে এনেছিল। তখন ওরা গাড়ির পেছনে বসে আছে। ইচ্ছে করে লাবণ্য গাড়ির সামনে বসেছিল, যাতে যুথিকা আর মানিক গাড়ির পেছনে বসে। যুথিকা গলাটা নামিয়ে বলল, শুনেছি ভদ্রলোক নাকি বেশ ছদ্মবেশ ধরতে পারেন ভালো। শুধু তাই নয়, এমনভাবে ছদ্মবেশ ধরবে যে চিনতেই পারবি না। আরে কতবার এমন হয়েছে যে আমি নিজেই বুঝতে পারিনি যে, যাই হোক, সেটা অনেক বছর আগেকার কথা অবশ্য, অনেক দিন হয়ে গেল তার সঙ্গে কোনো দেখাশোনা নেই। যুথিকা সব্যসাচী চক্রবর্তীর কথা ভাবছিল। যদি কোনোভাবে তার নাম্বারটা জোগাড় করা যেত, একবার অন্তত কথা বলে। কিন্তু ভদ্রলোক একেবারে ভ্যানিশ হয়ে থাকেন। প্রয়োজনের সময় মানুষটার খোঁজ কিভাবে জোগাড় করবে সেটাও যুথিকা বুঝতে পারে না। পুলিশের সঙ্গে তার বেশ সম্পর্ক ভালো, কিন্তু কোনো রকম সোশ্যাল সাইট বা কোথাও তার কোনো ট্রেস পাওয়া যায় না। অনেকেই সব্যসাচী চক্রবর্তী নামটা জানলেও তাকে দেখতে কেমন সেটা জানে না। চট করে তিনি সবার সামনে আসেন না। তবে সব্যসাচী চক্রবর্তীর ব্যাপারে একটা কথা যুথিকা শুনেছে, যেখানে সত্যি সত্যি তাকে প্রয়োজন হয় সেখানে কিন্তু সত্যিই তিনি চলে আসেন। যুথিকা ভাবতে থাকে, প্রয়োজন হলে একবার মানিকের বাবার সঙ্গে কথা বলতে যাবে। সব্যসাচী বাবুকে যদি একবার রিকোয়েস্ট করে এই কেসটা ইনভলভ করা যায়, মানিককে মারল কে সেটা তাকে জানতেই হবে। কারণ আর কেউ না জানুক, সে তো নিজেই জানে মানিককে সে। দেখো সব্যসাচী, আমি জানি তুমি সব সময় ব্যস্ত থাকো,
কিন্তু এই সময়টা তোমার সাহায্য আমার প্রয়োজন। তুমি তো জানো আমার একমাত্র ছেলে মানিক। ছেলেটা ছোটবেলায় তোমার সঙ্গে বেশ কিছু সময়ও কাটিয়েছে। তাছাড়া ছেলেটা যে এমনভাবে হঠাৎ করে, আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আপনি একদম ভেঙে পড়বেন না, আমি দেখছি। আমার হাতে এখন একটা কাজ রয়েছে। এখন তো আমি কলকাতা নেই, আমি রয়েছি দিল্লিতে। এখানে একটা বিশেষ প্রয়োজনে আমায় আসতে হয়েছে। কাজটা শেষ করে আমি কলকাতায় ফিরেই আপনার সঙ্গে যোগাযোগ করছি। তবে চিন্তা নেই, কলকাতা পুলিশের সঙ্গে আমি কথা বলে রাখব। আর মানিকের সঙ্গে যে 3 জন ছিল তাদের ব্যাপারে কিছু ডিটেলস আমাকে দিতে পারবেন কি? ওদের ব্যাপারে ডিটেলসে তেমন কিছুই আমি জানি না, তবে ওদের নাম এবং ঠিকানা আমি তোমায় দিতে পারি। দেখো বাবা, আমার ছেলেটার এত বড় ক্ষতি যে করলো, আমাদের যে নিঃস্ব করে দিল, তাকে কিন্তু তুমি ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। দেখুন, আমি হয়তো কলকাতায় বেশিরভাগ সময় থাকতে পারি না, কিংবা পরিচিত লোকের সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ করা কোনোটাই আমার নেই। বেশিরভাগ সময় কাজের জন্য এখানে থাকতে হয়। কিন্তু অনেকের কথা আমার মনে আছে। ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে অনেকবার গিয়েছিল মানিক। কলকাতায় এসেছি আমি 6-7 বছর হলো। আপনাদের বাড়িতেও 2বার গিয়েছিলাম। অনেকদেরকে আমার বেশ ভালোভাবেই মনে আছে। মানিকের মতো একটা হাসি খুশি সুঠাম শক্তপোক্ত চেহারার ছেলের এইভাবে মারা যাওয়াটা তো কোনোভাবেই মানা যাচ্ছে না। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টে কি বলছে? পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং ওর সঙ্গে যারা 3 জন ছিল তাদেরকেও পুলিশ জেরা করে তারপরে কলকাতায় পাঠিয়েছিল। ওদের মধ্যে একজন আমার কাছেও এসেছিল, মানিকের বন্ধু সুবিমল, কলকাতার বিখ্যাত শিল্পপতি অর্ক হালদারের ছেলে। সুবিমল এসে আমার কাছে সেদিনের গোটা ব্যাপারটা জানিয়েছিল। তবে পোস্টমর্টেম রিপোর্টে বলছে মানিকের শরীরে অ্যালকোহল ছিল অনেকটা। তবে শুধু তাই নয়, মানিকের শরীরে আর একটা জিনিস ছিল, সেটা কখনো তার শরীরে থাকতে পারে না, কিছুতেই পারে না। সেটা কি? মানিকের শরীরে পাওয়া গিয়েছিল ঘুমের ওষুধ, কিন্তু ঘুমের ওষুধ মানিক কখনো ব্যবহার করতো না। আর আশ্চর্যের ব্যাপার, সুবিমলের সঙ্গে যখন আমি কথা বলি তখন সুবিমল জানিয়েছিল সেদিন তারা যা কিছু খেয়েছে তার সমস্ত কিছু মানিক নিজেও খেয়েছিল। অথচ অন্যদের মধ্যে কিছু না হলে মানিকের খাবারে ঘুমের ওষুধ কেন পাওয়া গেল, সেটাই তো আমি বুঝতে পারছি না। টেলিফোনের অপর প্রান্তে থাকা সব্যসাচী গোটা ব্যাপারটাই মন দিয়ে শুনল। সে তখন দিল্লিতে। কলকাতার বিখ্যাত গোয়েন্দা সব্যসাচী চক্রবর্তী, যাকে কলকাতাতে অনেকেই গোয়েন্দা চক্রবর্তী বলে জানে, সে মনে মনে ঠিক করল এই মানিকের মৃত্যুর ব্যাপারটা তাকে দেখতেই হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব দিল্লির কাজ সেরে সে প্লেনে উঠে কলকাতায় চলে এলো। যুথিকা কলকাতায় ফিরে এসে কিছুদিন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর তার স্কুলের কাজ শুরু হলো। বেশ কয়েকদিনের জন্য ছুটি নিয়ে গিয়েছিল সে। মনের ভেতর কোথাও একটা দোটানা থাকলেও সে তার চাকরিতে জয়েন করল। কলকাতা থেকে একটু দূরেই একটা মফস্বল এলাকায় এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা সে। ঘটনার প্রায় 3 দিন পরে সে নিজের স্কুলে গিয়ে আবার কাজ শুরু করে। সেদিন টিফিনের পরে 5 নম্বর পিরিয়ডটা শেষ করে স্কুলের সামনে লম্বা বারান্দা ধরে হেঁটে বাইরের দিকে এগিয়ে আসছে। ঠিক এমন সময় গেটের দারোয়ান এসে জানালো, ম্যাডাম ম্যাডাম, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে ক্লাস চলছে, এখন তো ভেতরে যাওয়া যাবে না, তাই অপেক্ষা করছে। আপনি তো জানেন এ সময় বাইরের কারোর সঙ্গে দেখা করার কোনো অনুমতি থাকে না, হেডমাস্টার মশাই বলেছেন। তাই ওনাকে অপেক্ষা করিয়ে রেখেছি। ভদ্রলোক কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন। আমার সঙ্গে দেখা করতে এসেছে? তুমি ঠিক বলছো তো? আমার সঙ্গে দেখা করতে এসেছে অথচ আমাকে ফোন করেনি, কিছুই বলেনি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওনাকে ভেতরে আসতে দাও, আমি যাচ্ছি। একটু পরেই যুথিকা বইপত্র টিচার্স রুমে রেখে দারোয়ানের ঘর যেখানে সেই দিকটা এগিয়ে যায়।
দারোয়ানের ঘরে একজন মধ্যবয়স্ক মতো লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা কিছুর যেন খাতা। খুব গভীরভাবে লোকটা মন দিয়ে খাতার দিকে তাকিয়ে দেখছে। যুথিকা এগিয়ে গিয়ে বলল, শুনছেন, আপনি আপনি কি আমাকে খুঁজছিলেন? লোকটা মুখ তুলে তাকায় যুথিকার দিকে। লোকটার মুখে বয়সের ছাপ পরিস্ফুট, মুখেই সামান্য হাসি লেগে রয়েছে, কপালের চামড়ায় সামান্য ভাঁজ পড়েছে। লোকটা আস্তে আস্তে বলে, দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে আমার একটা বিশেষ প্রয়োজন ছিল। এখানে দাঁড়িয়ে কথা বলাটা আপনার যদি সুবিধের হয় তাহলে আমার অসুবিধা নেই, না হলে যদি অন্য কোথাও। লোকটাকে দেখেই যুথিকার রিপোর্টার গোছের কিছু একটা মনে হলো। এখন তো রিপোর্টার বলতে বিভিন্ন রকমের বয়সের লোকেরাই কাজ করে। হয়তো যুথিকার সঙ্গে কোনো ব্যাপারে কিছু নোট নেওয়ার জন্য এসেছে। না, এখানে দাঁড়িয়ে তো কথা বলা যাবে না। আপনি আসুন, টিচার্স রুম সবসময় ফাঁকাই থাকে। আপনি টিচার্স রুমে আসুন, সেখানেই আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখুন, আমি একটা খবরের কাগজের বিভিন্ন কলামে লেখালেখি করে থাকি, বলতে পারেন সেই কাগজের নিজস্ব রিপোর্টার। আপনি এবং আপনার 3 বন্ধু মিলে বেশ কিছুদিন আগে সুন্দরপুর বলে একটা জায়গার একটা বাগান বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে অস্বাভাবিকভাবে আপনার এক বন্ধুর মৃত্যু হয় এবং তারপরে পুলিশ জেরার পরে আপনারা সেখান থেকে চলে আসেন। গোটা ব্যাপারটা কিন্তু সমাধান হয়নি। আপনার সেই বন্ধুর নাম ছিল মানিক চক্রবর্তী। এবার সে ব্যাপারে আপনি। হঠাৎ করেই ব্যাপারটা নিয়ে লোকটা তার কাছে কেন এলো? একে তো সে গোটা ব্যাপারটাকে একপাশে সরিয়ে রেখেছিল। রোজ মনের ভেতর বারবার মানিকের মৃত্যুর ঘটনাটা ঘুরপাক করতে থাকে। দিন রাত সব সময় সে চেষ্টা করেও ভুলতে পারছিল না। তার মধ্যে আবার এই লোকটা। যুথিকা প্রায় গর্জে উঠে তাকে বলল, দেখুন, আমি কিন্তু আপনাকে এইসব কথা বলতে বাধ্য নই। আপনি যেই খবরের কাগজ থেকে আসুন না কেন, আমার কাছ থেকে এই সমস্ত ব্যাপারে জানার কোনো অধিকার নেই আপনার। দেখুন ম্যাডাম, লিগ্যালভাবে আপনি আমাকে বলতে যে বাধ্য এমন কথা আমি বলছি না, কিন্তু পুলিশকে বলতে আপনি নিশ্চয়ই বাধ্য। এবং যদি ভবিষ্যতে আপনাদের আবার পুলিশের মুখোমুখি হতে হয় তখন কিন্তু আপনাকে এসব কথা বলতেই হবে। যুথিকা শক্ত চোখে সামনে বসে থাকা লোকটার দিকে তাকায়। লোকটার মুখে একটা অদ্ভুত হাসি। তার খাতাটা সামনে খোলা, হাতে পেন ধরা। আপনি কি পুলিশের লোক? দেখুন, আমায় পুলিশের লোক মনে করলে ভুল হবে না, তবে আমি সোজাসুজি পুলিশের লোক নই, একটু বাঁকা পথে পুলিশের লোক। তবে আপনি আমায় যে সমস্ত কথা বলবেন তার সবটা কিন্তু গোপন থাকবে এবং আমায় আপনি বন্ধু বলে মনে করতে পারেন। আমি আপনার কাছ থেকে সমস্ত তথ্যগুলো নিতে চাইছি একটা বিশেষ কারণে। মানিক চক্রবর্তীকে কে খুন করেছে এবং সেদিন রাতে আসলে ওখানে কি ঘটেছিল সেই ব্যাপারটা যাতে খুঁজে বার করা যায়। তার কথায় যুথিকা কেমন যেন একটা ভরসা পেল। লোকটার গলায় পুলিশের মতো সেই তেজ কিংবা ধার নেই। লোকটা যেন বন্ধুর মতোই তার সঙ্গে গল্প করতে করতে তার কাছ থেকে শুনতে চাইছে সেদিন রাতের কথা। যুথিকা একবার চারপাশে তাকিয়ে নিল, তারপর বলল, আমি ভেবেছিলাম মানিকের যে দাদা আছে সব্যসাচী চক্রবর্তী, তার সঙ্গে যদি একবার কথা বলা যায়। একটু বিশ্বাস করুন, সাহস করে মানিকের বাবার সঙ্গে আমি দেখা করতে পারিনি। কোন মুখে দেখা করব বলুন তো? যেদিন আমরা বেরিয়েছিলাম তার আগের দিনই মানিকের বাবার সঙ্গে আমার কথা হয়। কত ভালোভাবেই কথা হলো। বলেছিলাম মানিককে আমরা নিয়ে যাচ্ছি, আবার দিয়ে যাব। যখন কলেজে একসাথে পড়তাম তখনও এমনভাবেই আমরা মাঝে মাঝে এখানে ওখানে প্ল্যান করতাম। কিন্তু মানিক যে এইভাবে মারা যাবে, তারপর ফিরে আর কাকুর মুখোমুখি আমি হতে পারিনি। সেদিন রাতে ঠিক কি হয়েছিল আমি জানি না। নেশার ঘরে আমরা সকলেই কেমন যেন বেহাল হয়ে পড়েছিলাম। শুধু মনে আছে লাবণ্য আর সুবিমল ওই ঘাসের বাগানের কাছেই বসেছিল। আমি আর মানিক পুকুরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর মানিকের সঙ্গে আমার কি যেন কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল ব্যাপারটা মনে আছে? দেখুন, আপনাকে আমি বন্ধু বলেই মনে করছি। যদিও আপনার বয়স আমার চেয়ে অনেকটা বেশি, তবুও এই মুহূর্তে আমি আপনাকে কথাগুলো বলতেই পারি, কারণ আপনি বাইরের লোক। দেখুন,
মানিকের প্রতি একটা আকর্ষণ আমি কলেজ থেকেই অনুভব করতাম, কিন্তু কখনোই মানিককে বলতে পারিনি। বুঝতেই পারছেন আসল ব্যাপারটা কখনো কখনো আমাদের মধ্যে সেভাবে কেউই। তবে সেদিন রাতে কেন জানি না বারবার মনে হচ্ছিল যে আজ মানিককে সব কথা বলা দরকার। বিশেষ করে 3টে বছর বিচ্ছিন্ন থাকার পরে আজ যখন সবাই একসাথে এখানে এসেছি, তখন মানিককে কথাগুলো বলাই যায়। তাই তাকে পুকুরের কাছে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে মানিক বলল, অনেক দিন পরে আমরা আবার একসাথে হলাম, বেশ ভালোই লাগছে বল। যদিও এখানে প্রথম দিনটা বেশ ভালোভাবে কাটলো, এখনও 2টো দিন বাকি। কালকে সকালে উঠে আশপাশটা একবার ভালো করে ঘুরে দেখতে হবে। তুই সেই আগের মতোই রয়ে গেলি মানিক, একটুও বদলাসনি। সব কিছু বাইরে থেকে তুই ভালোভাবেই দেখতে পাস, কিন্তু ভেতরের কিছু তুই বুঝতে পারিস না আজও। ভেতরের কোনো কিছু মানে কি বলতে চাইছিস? দেখ, যেটা বলতে চাইছিস সেটাকে একটু খোলাখুলি বলতো। এখানে লুকোচুরির কিছু আছে বলে তো মনে হয় না। আর তাছাড়া এখানে আমি, তুই আর সুবিমল আর লাবণ্য, তাই তো? ও এখানে আছে বলেই যে তুই এসেছিস সেটা আমি খুব ভালো মতোই জানি। লাবণ্য না আসলে তুইও আসতিস না। ব্যাপারটা তেমন নয়। লাবণ্যই প্রথম আমায় ফোন করে ব্যাপারটা জানিয়েছিল যে সুবিমল এমন একটা প্ল্যান করছে, আর আমরা সবাই মিলে এখানে আসবো। সত্যি সত্যি বুঝতে পারিস না না যে আমি, মানে আমি তোকে। দেখ জ্যোতিকা, তোকে আমি সবসময় বন্ধু বলেই ভেবেছি। ভালো বন্ধুর চেয়েও তুই আমার অনেক কাছের। কিন্তু তুই তো জানিস যে আমি লাবণ্যকে কতটা পছন্দ করি সেই কলেজ লাইফ থেকে। হ্যাঁ, কখনো বলা হয়ে ওঠেনি ঠিকই, কারণ সেটা বলার দরকারও পড়েনি। কিন্তু তুই আর আমিও যে সেই কলেজ থেকেই তোকে পছন্দ করি সেটা সেটা তো তুই নিজেও জানিস, আমি জানি, লাবণ্য জানে, সুবিমলও জানে, কলেজের অনেকেই জানে। কিন্তু তারপরেও কেন কেন বলতো? লাবণ্যের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? লাবণ্য ফ্যাশন ডিজাইনার, লাবণ্য দেখতে আমার চেয়ে অনেক সুন্দর, তবে লাবণ্যর চেয়ে আমিও কিন্তু কোনো অংশে কম নই। তাহলে না না, তুই বুঝতে পারছিস না, আসলে ব্যাপারটা সেরকম নয়। দেখ, আমার লাইফে যে অন্য কোনো মেয়ে আসেনি তেমন নয়। অনেক মেয়ে এসেছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি। ব্যাঙ্গালোরে থাকার সময় এমন অনেকবারই হয়েছে, কিন্তু কাউকে আমার সত্যি বলতে মনে ধরেনি। কলেজ লাইফ থেকে লাবণ্যর প্রতি আমার যে একটা আকর্ষণ ছিল সেটা এখনও আছে। সেটা লাবণ্যকে দেখতে সুন্দর কিংবা অন্য কোনো কারণে হতে পারে, আমি জানি না। তার মানে সেদিন রাতে পুকুরের ধারে বসে আপনার এবং মানিকের সঙ্গে যে কথাটা হচ্ছিল সেটা ছোটোখাটো একটা ঝগড়া বলা যেতেই পারে। ঝগড়া বলতে চাইলে ঝগড়া বলতেই পারেন, তবে আমার সেরকম কিছু মনে হয় না। আসলে 3 বছর ধরে মনের ভেতর যেটা জমেছিল, সেদিন রাতে মানিককে আমি সেই সব কথাই বলছিলাম। তারপর সুবিমল যখন নেশার ঘোরে এলোমেলো সব কথা বলছিল, তখন লাবণ্যর ডাকে মানিক চলে যায়। তারপর আমি একাই পুকুরের ধারে বসেছিলাম, জলের দিকে তাকিয়েছিলাম। আর তখনই কথাটা বলতে বলতে জ্যোতিকার চোখে মুখে মুহূর্তের জন্য একটা ভয় খেলে যায়। উল্টো দিকে বসে থাকা লোকটা তার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকায়। তার চোখে মুখে সেই হাসির রহস্যময় ভাবটা তখন হারিয়ে গেছে। জ্যোতিকা একভাবে তাকিয়ে রয়েছে টিচার্স রুমের দেওয়ালের দিকে। তারপরে কি হয়েছিল? জানি না, আমি পুকুরের জলের দিকেই তাকিয়েছিলাম। পুকুরের মাছগুলো মাঝে মাঝে ঘাই মারছিল। চাঁদের আলোতে চারপাশটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। সেই আলোয় হঠাৎ করে পুকুরের ওপরের দিকে আমার চোখ গেল। ঠিক তখনই মনে হলো যেন পুকুরের ওপারে দুটো ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে একপাশে চলে যাচ্ছে। আর তার মধ্যেই দেখলাম একটা হলদে আলো মুহূর্তের মধ্যে জ্বলে উঠে আবার নিভে গেল। পুলিশের বয়ানে আপনি এবং আপনাদের ওখানে থাকা সকলেই জানিয়েছেন যে সেই রাতে সেখানে আপনারা 4 জন এবং ওই বাড়ির কেয়ারটেকার রামধন ছাড়া আর কেউই ছিল না। আমি তো বলেছি যে সেদিন রাতের সব কিছু আমার ভালোভাবে মনে নেই। মানিকের সঙ্গে আমার যা কথা হয়েছে
সেটাও অনেকটা এলোমেলোভাবেই আপনাকে বললাম। ব্যাপারটা দেখে না আমি আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। তারপরে দেখি মানিক আর লাবণ্য মিলে সুবিমলকে জাগানোর চেষ্টা করে। আমি আবার এগিয়ে যাই ওদের দিকে। তারপর সুবিমলের একটু হুঁশ আসতেই লাবণ্য তার সঙ্গে বসে। আমি আর মানিক আবার হাঁটতে হাঁটতে চলে যাই একপাশে। ঠিক তখনই, না বোধহয় তখন না, একটু পরে, তাও বেশ কিছুক্ষণ পরেই হবে, আমরা পুকুরের একটা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম। আর তারপরেই ওখানে কিছু একটা দেখেছিলাম আমি। কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। যুথিকা আর কিছুই মনে করতে পারে না। যতবারই সে চেষ্টা করে ততবারই সেখানে সে আটকে যায়। পুকুরের একপাশে অন্ধকারের মধ্যে সে আর মানিক কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। যুথিকার এইটুকু মনে আছে যে লোকটা তাদের দিকে ঘুরে তাকিয়েছিল। তারপর কিছু একটা হয়েছিল। লোকটা এরপর সেখান থেকে বেরিয়ে গেল। সে পাথরের মতো বসে থাকে বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ স্কুলের ইলেকট্রিক ঘণ্টার শব্দে তার সম্বিত ফেরে। সে উঠে এগিয়ে যায় ক্লাসরুমের দিকে। দেখুন, আমি যতটা বুঝতে পেরেছি তাতে ওই 3 জনের মধ্যে কে ওই কাজটা করেছে, কিন্তু বুঝতেই পারছেন তো, উপর মহলে চাপ, তার উপরে কোনো প্রমাণ নেই, মার্ডার ওয়েপেনটাই নেই, এমনকি ছেলেটা যে কখন মারা গেছে সেই ব্যাপারেও কেউ বলতে পারছে না। কিন্তু খুনটা তো ওখানেই হয়েছে, তাহলে আপনারা এত ক্যাজুয়ালভাবে সব কিছু নিলেন কি করে? দেখুন মিস্টার চক্রবর্তী, আপনি যেভাবে ব্যাপারটাকে ভাবছেন সেভাবে কিন্তু হয় না। আমাদেরকে ওপর মহলের সমস্ত কিছু শুনতে হয়। পুলিশের চাকরি তো আর করেন না, তাই জানেন না কত ঝামেলা এসবে। ওপর মহলে কথাও শুনতে হবে, আবার পাবলিকের ঝামেলা, মাঝখানে পড়ে আমরা ওই পুলিশটাই ঘা খাচ্ছি, আবার প্রমোশনও হয় না। আপনার আর কি। আমি ওপরের ব্যাপারটা দেখে নেব। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, ওই বাগান বাড়িতে একবার সার্চ করতে হবে, বিশেষ করে ওই পুকুরটা এবং আশেপাশে যে জায়গাটা আছে টোটাল জায়গাতেই সার্চ করে দেখতে হবে। আর এই রামধন নামে যে লোকটা ওখানে আছে তার সঙ্গে কথা বলেছিলেন? বলেছিলাম, কিন্তু লোকটা তেমন কিছুই জানে না। সেদিন রাতে রামধন ওদেরকে একবারে ওই বাইরে দেখেই ঘরে চলে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত রামধন ওদেরকে বারণ করেছিল, তার কথা না শুনতে রামধন ভেতরে চলে যায়। তবে রাতের দিকে রামধন গভীর ঘুমে ছিল বলে কিছুই বুঝতে পারেনি। অনেক সকালের দিকে তার ঘুমটা ভেঙে যায়। যখন বাইরে আসে দেখতে পায় তাঁবুর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে 4টে ছেলে মেয়ে শুয়ে আছে। তার মধ্যে একজনের মাথা থেকে রক্ত বেরিয়ে আসছে, তবে আরেকজনের মাথায় কিন্তু একটা চিহ্নও ছিল ওই সামনে কপালের দিকে। মুখ থুপুরে পড়ে পাথরে আঘাত টাঘাত লেগেছে হয়তো। সামনে থাকা কেস ফাইলটা দেখতে দেখতে একভাবে কথাগুলো ভেবে চলেছিল সব্যসাচী। কোথায় যেন কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে। যুথিকার সঙ্গে কথা বলে সে বুঝতে পেরেছে সেদিন রাতে ওইখানে আরও কেউ ছিল, কিন্তু সেটা কে? বাইরে থেকে যদি কেউ আসে তাহলে সেই ব্যাপারে কেউ না কেউ ঠিকই জানত। কেস ফাইলটা পড়তে পড়তে সব্যসাচীর মনে পড়তে লাগলো যুথিকার সঙ্গে কথা বলে যা বুঝতে পারেনি, লাবণ্যর সঙ্গে কথা বলে সে কিন্তু আরও একটা ব্যাপার বুঝতে পেরেছিল। সেই কথাটাই তার মনে পড়তে লাগলো। লাবণ্য কলকাতায় ফিরে কিন্তু বেশ কিছুদিন ঘুম মেরে গিয়েছিল। বিশেষ করে সেই দিন রাতের ওই ব্যাপারগুলো যতবারই তার মনে পড়ছিল ততবারই কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। তখনও কিছু বুঝে উঠতে পারছিল না। যখন তার ঘুম ভেঙেছিল তখন দুটো চিৎকার সে শুনেছিল। চাঁদের আলোয় ত্রিপলের পাশে ঘাসে শুয়েছিল লাবণ্য, কিন্তু যখন ঘুমটা ভাঙে তখন চারপাশে অন্ধকার। হাত বাড়িয়ে বুঝতে পেরেছিল তার পাশে কেউ শুয়ে আছে। তারপর পর পর দুটো গলার চিৎকার। চিৎকারটা একটা মেয়ের চিৎকার, আর একটা
ছেলের চিৎকার, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন মেয়ের চিৎকারই সে দুবার শুনেছিল। সেদিন মনটা একটু শান্ত করার জন্যই সে বেরিয়েছিল বাইরে নিজের স্কুটিটা নিয়ে। প্রথমে রাস্তার কাছে একটা দোকানে এসে দাঁড়িয়েছিল, তারপর একটা সিগারেট ধরায় সে। তারপর সিগারেটটা শেষ করে স্কুটি নিয়ে একটু ফাঁকা একটা মাঠের কাছে চলে আসে। তখনই উল্টো দিকের রাস্তা থেকে বেরিয়ে আসে এক যুবক, ফর্সা রং, লম্বা চেহারা, মাথায় মাঝারি আকারের চুল, চোখে একটা চশমা, পিঠে একটা ব্যাগ, হাতে ঝুলন্ত ক্যামেরা। যুবক এগিয়ে আসে লাবণ্যর দিকে আর বলে, আচ্ছা ম্যাডাম, এই এই মানে এই যে এই রাস্তাটা কোন দিকে? লাবণ্য তাকিয়ে দেখে হাতে ধরে থাকা ঠিকানাটার দিকে। তারপর ঠিকানাটা বলে দিতেই যুবক সামান্য হেসে বলে, আরে আপনি লাবণ্য সেন না? প্রায় মাসখানেক আগে একটা সুন্দরপুরের কেস হয়েছিল, সেখানে তো আপনিই ছিলেন আপনার 4 বন্ধুর সঙ্গে। 4 বন্ধুর সঙ্গে নয়, 3 বন্ধুর সঙ্গে। কিন্তু আপনি ব্যাপারটা কি করে জানলেন? আসলে বুঝতেই পারছেন, কলকাতা পুলিশের একটা গোপন ডিপার্টমেন্টে আমি রয়েছি। বিশেষ কিছু ব্যাপারে আমায় খোঁজ খবর নিতে হয় সিক্রেটভাবে। আপনার এই ব্যাপারটা ওপর মহলে কিন্তু এখনও ঘোরাফেরা করছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো আমায়, যেদিন ব্যাপারটা হয়েছিল সেদিন তো আপনিও সেখানে ছিলেন, আপনি কিছু দেখেননি? না, রাতের বেলা নেশার ঘরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি তেমন কিছুই দেখিনি। কথাটা বলতে বলতে লাবণ্যর মাথায় আবার সেই রাতের ব্যাপারটা ঘুরে ফিরে আসে। ছেলেটার কথার মধ্যে কি যেন একটা আছে। কথা বলতে বলতে সোজা চোখের দিকে তাকাতে কি যেন একটা হয়ে যায় তার। মিথ্যে কথা যেন লাবণ্য বলতেই পারে না। ছেলেটা আবার আগের মতো শক্ত অথচ তীক্ষ্ণ গলায় বলে, সেদিন রাতে কোনো শব্দ শুনতে পাননি? রাতের বেলা আপনি, সুবিমল হালদার, এমনকি যুথিকা নামের মেয়েটি, সবাই তো একসাথেই ছিলেন। লাবণ্য বলতেই যাচ্ছিল না সে শুনতে পায়নি, কিন্তু কি যে হলো সে বলে ফেলল, শুনেছিলাম, আমি চিৎকার শুনেছিলাম, কিন্তু এটা কার চিৎকার আমি বুঝতে পারিনি। এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়। চলুন না, কাছে কোনো কফি শপ কিংবা অন্য কোথাও গিয়ে যদি বসা যায়। আসলে আমি তো এই কেসের ব্যাপারটা সামান্য জানি। যদি পরে কেসটা রিওপেন হয় তখন কিন্তু আপনাদের টানাটানি পড়বে। তাই আগে থেকে যদি আপনি আমায় কিছু বলে রাখেন, ব্যাপারটা আমি কিছুটা হলেও ম্যানেজ করতে পারবো। লাবণ্য তার স্কুটিতে করেই যুবককে নিয়ে চলে যায় একটা রেস্তোরাঁর দিকে। সেখানে একটা টেবিলে ওরা দুজনে বসে কফি আর সামান্য কিছু খাবার অর্ডার করে লাবণ্য বলে, মানিকের সাথে আমার বন্ধুত্ব কলেজ থেকেই। আসলে কলেজ থেকেই মানিকের একটা অ্যাট্রাকশন আমার প্রতি ছিল। আমি ওকে কিছু করতে বললে ও ভালোভাবেই করতো। মানিক যে আমায় পছন্দ করে সেটা আমি জানতাম। সেটার যে কখনো মিসইউজ করিনি সেটাও নয়, করেছি, কিন্তু বুঝতেই তো পারছেন এই সময় এগুলো স্বাভাবিক। তবে মানিকও এটা জানতো যে আমি তাকে পছন্দ করি। আসলে ছোট থেকেই আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার খুব শখ ছিল। সুবিমলের বাবার এত বড় বিজনেস, ওর সাপোর্ট পেলে আমি আরও ভালোভাবে কাজটা করতে পারতাম। ও আমায় সাপোর্ট করতো, কিন্তু বন্ধু হিসেবে। তবে সেভাবে এই দেখুন কি বলছি। সেদিন আমাদের 4 জনের একসঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিল সুবিমল। এমনকি ওই সুন্দরপুরের বাগান বাড়ি আর সমস্ত খরচ সবটাই করে। যদিও আমরা সবাইও কিছু করব বলেছিলাম, সেদিন রাতের বেলা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল। আমি ওর সঙ্গেই ছিলাম। যুথিকা আর মানিক পুকুরের ধারে গিয়ে বসেছিল। তারপরে সুবিমল এলোমেলোভাবে কথা বলতে শুরু করে। ও বলেছিল, এতদিন পরে আবার একসাথে এখানে আসার একটাই কারণ, বুঝলি তো? আমি চাইছিলাম যুতিকার সঙ্গে দেখা করতে। সেভাবে তো আর ওর সঙ্গে দেখা হবে না, তাই তোদের সঙ্গে মিট আপ প্ল্যান করে ওকে যদি একটু কাছে পাওয়া যায়। সুবিমল, জানিস আমি তোকে কতটা পছন্দ করি, আমি তোকে ভালোবাসি। সেটা তোকে কতবার বলতে চেয়েছি, কিন্তু তুই... হাট সালা হাট! তোকে আমি ভালোবাসি না, আমি যুতিকাকে ভালোবাসি।
এখানে আমি শুধু তোর সঙ্গে ভালোভাবে সময় কাটাবো বলে এসেছি, না হলে আমার এত বড় একটা ফ্যাশন ডিজাইনের শো ছেড়ে এখানে 3 দিনের জন্য আমি কেন আসবো? সুবিমল একটা ধাক্কা মেরে সরিয়ে দেয় লাবণ্যকে। তারপর এলোমেলোভাবে কি যেন বলতে থাকে। লাবণ্য বুঝতে পারে সুবিমলের নেশা চড়েছে, তাই বাধ্য হয়ে ওদেরকে ডাকে। মানিক, মানিকও কেমন করছে। জ্যোতিকাকে ইচ্ছে করে আমি ডাকিনি, ও আবার জড়িয়ে ধরার চেষ্টা করবে। এর আগেও কয়েকবার করেছে। মানিক এসে আমার পাশে বসলো। দেখ মানিক, তুই লাবণ্যকে পছন্দ করিস সেটা আমি জানি, তো খুব সহজভাবেই সেটা মিটে যায়, কেন ব্যাপারটাকে এত জটিল করছিস? আমি তো আগেই লাবণ্যকে এ ব্যাপারে 2-1বার বলেছি, কিন্তু লাবণ্য যদি না শোনে তাহলে আমি কি করতে পারি বলতো? মানিক আমার বন্ধু, ওকে আমি কখনোই সে চোখে দেখিনি। তোকে কিন্তু আমি শুধু... দেখ, লাবণ্য ঠিক কথাই কিন্তু বলছে। শুধু শুধু আমাদের মধ্যে এমন একটা ব্যাপার যদি থাকে, সেটা তো আমার ভালো লাগে না। তোকে আমি সত্যি পছন্দ... অনেকবারই আমি মানিককে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বুঝতে চাইছিল না। তারপর ও আমার হাতটা চেপে ধরে, তখন আমি বাধ্য হয়ে জ্যোতিকাকে জোর করে ডাকি। পরে কি হয়েছিল আমার ঠিক মনে নেই, শুধু মনে আছে যখন আমার ঘুমটা ভেঙেছিল আমি দেখেছিলাম চারপাশটা অন্ধকার, আমার পাশে কেউ শুয়ে আছে, আর দূর থেকে চিৎকার শুনতে পেয়েছিলাম, একটা মেয়ের আর একটা ছেলের গলায়। কিন্তু কার চিৎকার, মানিকের চিৎকার শুনতে পেয়েছিলাম কিনা সেটা আমার একদম মনে নেই। তার মানে আপনি বলতে চাইছেন সেদিন রাতে মানিকের সঙ্গে আপনারও সামান্য ঝামেলা হয়েছিল? হতেই পারে যে সেই ঝামেলার কারণে আপনি যদি মানিককে... হোয়াট ননসেন্স! আমি কেন খুন করব? তাছাড়া মানিক নেশা করেছিল বলে এমন করেছিল। এমনি সময় মানিক শান্ত, কখনো সে আমাকে জোর করেনি, ও বন্ধু হয়ে আমার পাশে ছিল। কিন্তু খুনটা তো হয়েছে। এই খুনের ব্যাপারে যদি আপনারা 3 জন কিছুই না জানেন, তাহলে কে জানবে? ঠিক মনে নেই, তবে যখন আমি ওদের চিৎকারটা শুনতে পেয়েছিলাম তখন কারা যেন কিছু কথা বলছিল, অন্তত 2 জনের গলার স্বর আমি শুনতে পেয়েছি। মাথাটা আমার খুব ধরেছিল, তাই বেশিক্ষণ জেগে থাকতে পারিনি। অন্ধকারে কিছু দেখতেও পাইনি, তবে হ্যাঁ, ওখানে একটা আলো ছিল, হলদে রঙের একটা আলো। রেস্টুরেন্টের মধ্যে ওরা অনেকক্ষণ বসে কথা বলছিল। তারপর যুবক হঠাৎই সেখান থেকে বেরিয়ে চলে যায়। লাবণ্য অবাক হয়, সত্যি সত্যি পুলিশের সঙ্গে তার যোগ আছে নাকি? অন্য কোনোভাবে তার কাছ থেকে কথা বার করার জন্য পুলিশের লোকই তাকে পাঠিয়েছে নাকি? যাই হোক, লাবণ্য যে মিথ্যে বলছে না সেটা লাবণ্য নিজেও জানে। নেশার ঘোরেও মানিককে সে খুন করতে পারে না। সেদিন রাতে তুমি কিছুই দেখোনি? আচ্ছা, তুমি কিছু শোনোওনি? মানে রাতের বেলা কোনো চিৎকার বা অন্য কিছু? না স্যার, আমি কিছুই শুনিনি। আমি অনেকবার ওদের ঘরের ভেতরে ঢুকতে বলেছিলাম, ওরা আমার কথা শোনেনি। বুঝতেই পারছেন স্যার, শহরের ছেলে মেয়ে, মদ খাচ্ছিল, সিগারেটও খাচ্ছিল, মাঝে মাঝে মোবাইলে গানও চালাচ্ছিল। আমি অনেকবার বলে তারপর নিজের ঘরে চলে আসি। আমায় তো সকাল সকাল উঠতে হবে, সকালে ওদের চা, সকালের খাবার এসব তৈরি করতে হবে, জায়গাটাও পরিষ্কার করতে হবে। সমস্ত জায়গা পরিষ্কার করার দায়িত্ব তো আমার। রামধনের সঙ্গে কথা বলতে বলতে সব্যসাচী পুকুরের সামনে দিয়ে ঘুরে দেখেছিল বাগান বাড়িটা। বাড়িটা বেশ বড়, একদম পেছনের দিকে। বাড়ির পেছনে সামান্য খানিকটা ঘাসের জমি, তারপরে উঁচু দেওয়াল। সেই উঁচু দেওয়াল গোটা বাড়ির জায়গাটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। বাগান বাড়ি থেকে সামান্য বেরিয়ে খানিকটা খোলা জমি পেরিয়ে গেলেই বাঁধানো পুকুরটা, এবং পুকুরটা পেরিয়ে দুদিক দিয়ে 2টো রাস্তা চলে গেছে সামনের দিকে। এই রাস্তাগুলোই সামনের দিকে বড় গেটের কাছ পর্যন্ত চলে গেছে। গেটের কাছের খানিকটা জায়গায় পাথর বসানো হলেও তারপরে কিন্তু ঘাসের জমি। তার মাঝখান দিয়ে সরু একটা পাথরের রাস্তা এসেছে একদম বাগান বাড়ির সামনে পর্যন্ত। বাকি জায়গাটা ঘাস, আর দুপাশের জমিতে ছোট ছোট ফুলের গাছ। বাগান বাড়ির সামনের লম্বা জায়গাটায় ঘাসের জমি,
তার মধ্যে ছোট বড় নানান গাছ, গাছের গোড়ায় পাথর দিয়ে সুন্দর করে বেদি মতো তৈরি করা। আচ্ছা রামধন, সুবিমলের মাথায় আঘাত লেগেছিল শুনেছি, তবে কপালের সামনের দিকে আঘাতটা কি করে লাগলো? জানি না, আমি ওদের শেষবার ডাকলাম, ওরা কিন্তু এলো না। আমি তখনই দেখেছিলাম ছেলে মেয়েগুলো মদ খেতে খেতে শুয়ে পড়ছিল, চিৎকার করে কি যেন বলছিল। তারপর তারপর বাবুর ছেলে বলেছিল, এখানে আমরা 3 দিন থাকবো, এই 3টে দিন যেন আমাদের সব সময় মনে থেকে যায়, এমনভাবেই কিন্তু এই 3টে দিন আমাদেরকে কাটাতে হবে। তুই চিন্তা করছিস কেন? কোনো চিন্তা করিস না। 3 বছর পরে এই 3টে দিন আমরা একসাথে পেয়েছি, এই 3টে দিন রঙিন হয়ে থাকবে। শুধু রঙিন হলেই হবে না, তার সঙ্গে একটু এন্টারটেনমেন্টও থাকবে। কি বলিস? হ্যাঁ, কালকে আমরা সুন্দরপুরের আশেপাশের সব জায়গাটা ঘুরে দেখব, ঠিক আছে? এখন আর এসবের দরকার নেই, বেশিক্ষণ বাইরে থাকা মোটেই ঠিক হবে না। একে তো এই অচেনা জায়গা, তার উপর দেখছিস কিচ্ছু হবে না। অচেনা জায়গা তো কি হয়েছে, আকাশে চাঁদের আলো রয়েছে, তাছাড়া এখানে তো ওই রামধনু সবসময় থাকে। জ্যোতিকা ঠিকই বলেছে, এখানে তো আমাদের তেমন কোনো ভয় নেই, ঘাসও পরিষ্কার। সাপের ভয় খুব একটা আছে বলে তো মনে হয় না। রাতের বেলা সাপ এদিকে বেরোতেই পারে, কিন্তু আলো থাকলে তো চিন্তা নেই। তাছাড়া আমরা এত কথা বলছি, এত শব্দ, সাপ আমাদের দিকে আসবে না। তাহলে আজ সারা রাত আমরা বাইরেই থাকবো, এখানেই না হয় আমরা সারা রাত ঘুমাবো। ছোটবাবুর কথায় ওরা সবাই হেসে উঠল। তারপর আমি চলে গেলাম ঘুমোতে। অনেক রাতের দিকে যখন ঘুম ভেঙে উঠে বাইরে এসেছি, তখন দেখি ওরা 4 জন শুয়ে আছে। আমি ভেবেছিলাম আগের রাতের কথা মতো ওরা ওখানে ঘুমাচ্ছে, কিন্তু সামনে এগিয়ে দেখি ওদের মধ্যে যে ছেলেটা যে মারা গেছে, ও চোখ দুটো খোলা, দুটো হাত দুপাশে ছড়িয়ে আছে, আর তার মাথার কাছ থেকে রক্ত বেরিয়ে আসছে। তখন আমি ভয় পেয়ে গেলাম। আমার চিৎকার শুনে বাকিরা উঠে পড়লো সঙ্গে সঙ্গে। অনেক রাতের বেলা যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা তুমি নিজেও জানো না। ওই 3 জনের মধ্যে যদি কেউ ছেলেটাকে মেরেও থাকে তাহলে সেটাও তোমার জানার কথা নয়। স্যার, একটা কথা বলি, কাউকে বলবেন না। এখানে আসার পরে কিন্তু ছোটবাবুর সাথে ওই ছেলেটার একটা ঝগড়া হয়েছিল। কি যেন একটা ব্যাপার নিয়ে আমার ঠিক মনে নেই, তবে ঝগড়া হয়েছিল। সব্যসাচী আর কিছু বলল না, সেখান থেকে বেরিয়ে পড়ল। বেরোবার আগে চারপাশের জমি পুকুর সব কিছু ভালোভাবে দেখে নিল। আর কতদিন এমন ভাবে থাকবি বলতো তুই? কেন বুঝতে পারছিস না এই সমস্ত কিছু তোর জন্য হয়নি? তোর জন্যই বা কি করে হবে বলতো? ওখানে তো মানিকের জায়গায় তোরও ক্ষতি হতে পারতো। আমি তোকে নিয়ে গিয়েছিলাম, এমনকি গোটা প্ল্যানটা তো আমি বানিয়েছিলাম। আমি তো বলেছিলাম ওই বাগান বাড়ি যাওয়ার কথা, তুমি আমায় বারণও করেছিলে, কিন্তু তোমার কথা আমি শুনিনি। তোমার কথা শুনলে তো আর এসব হতো না। ঘরের বিছানায় কেমন অবসন্নের মতো সব বলে ফ্যাকাশে মুখে চুপচাপ বসেছিল সুবিমল। অর্ক হালদার এসে তার পাশে দাঁড়ায়। তারপর বিছানায় বসে সুবিমলের কাঁধে একটা হাত রেখে বলে, দেখ, আমি ও সব কিছু ভেবে বলিনি। তোরা অনেকদিন একসাথে কোথাও যাসনি, তাছাড়া বা সুন্দরপুর অনেকটা দূরে, তাই তোদেরকে বারণ করেছিলাম। এমন কিছু হবে সেটা আমি নিজেও তো জানতাম না। আমি কখনোই তোদের কারোর খারাপ চাইনি রে। তুই আমার ছেলে হতে পারিস, কিন্তু কলেজ থেকে তো ওদেরকে আমিও দেখে আসছি, তোরা সবাই আমার কাছে এক। সুবিমল পাথরের মতো বসে রইল। অর্ক হালদার তার দুটো কাঁধের উপর আবারও হাত রেখে বলল, তুই চিন্তা করছিস কেন? হ্যাঁ, গোয়েন্দা চক্রবর্তী যখন এই ব্যাপারটা হাতে নিয়েছে, তখন নিশ্চয়ই উনি কিছু না কিছু একটা বার করবেন। তোর সঙ্গে ভদ্রলোকের কথাও হয়েছিল শুনলাম। তা বা কি ব্যাপারে কথা হয়েছে বলতো? সেদিন রাতের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তবে সেদিন রাতের ব্যাপারে আমার তেমন কিছুই মনে নেই, সবকিছুই ধোঁয়া ধোঁয়া। তবে একটা কথা মনে আছে, আমায় কেউ ডেকেছিল। একজন নয়, 2 জনে আমায় ডেকেছিল।
কিন্তু আমি চোখ খুলতে পারিনি, উঠতেও পারিনি। মাথাটা খুব ভারী হয়েছিল, তবে আমার গায়ের উপর কেউ একটা হাত রেখেছিল। ওটা হয়, সেদিন রাতে হয়তো তোদের নেশাটা একটু বেশি হয়ে গেছিল, কিন্তু ওখানে তোকে ওইভাবে তখন কেই বা ডাকবে? তাছাড়া তুই বলছিস দুজনে ডেকেছিল। যদি দুজন হয় তাহলে একজন মানিক হলো, আরেকজনকে, আর দ্বিতীয় জন যে হবে তার তো মনে থাকবে যে মানিক তোকে ডেকেছিল, কিন্তু লাবণ্য কিংবা জ্যোতিকার মধ্যে কেউই তো কিছু বলছে না। বাবা, আমার মনে হয় কেউ মিথ্যে কথা বলছে। আমাদের মধ্যে কেউ একজন তো নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। আমার সন্দেহ হয় লাবণ্য আর জ্যোতিকার মধ্যে কেউ একজন মানিককে খুন করেছে বলে। সুবিমলের কথা শুনে চমকে ওঠে অর্ক হালদার। সুবিমলের সামনে এসে তার চোখের দিকে তাকিয়ে বলে, এইসব কি বলছিস রে? লাবণ্য, জ্যোতিকা, এদের মধ্যে কেউ মানিককে খুন করতেই বা যাবে কেন? তাহলে কে মারলো মানিককে? লাবণ্য আর জ্যোতিকা দুজনেই মানিকের উপর যে সেদিন রাতে রাগ করেছিল সেটা তো আমি বুঝতে পেরেছিলাম। দুজনের রাগটা দুরকম। সেসব কথা তুমি বুঝবে না বাবা। অর্ক হালদার বুঝতে পারলেন সুবিমলের শখটা এখনো মাথা থেকে যায়নি। মানিক তার ভালো বন্ধু ছিল। মানিক ব্যাঙ্গালোরে থাকলেও সুবিমলের সঙ্গে তার প্রায়শই যোগাযোগ হতো। কলকাতায় এলেই মানিক সুবিমলের কাছে অন্তত 2 দিন থাকত। ধাক্কাটা সামলে নেওয়া তো এত সহজ ব্যাপার নয়। কিন্তু অর্ক হালদার জানতেন গোয়েন্দা চক্রবর্তী যখন কেসটা হাতে নিয়েছে তখন সত্যি সত্যি সে কিছু একটা খুঁজে বের করবেই। আপনার সত্যি সত্যি সন্দেহ হচ্ছে? সত্যি সত্যি মনে হচ্ছে যে কাজটা করা দরকার, কিন্তু যদি কিছু না পাওয়া যায়? দেখুন মিস্টার চক্রবর্তী, আপনার বুদ্ধির ওপর আমার ভরসা আছে, কিন্তু এতগুলো দিন পরে একটা সুযোগ আমাদের নিতেই হবে। তাছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে ব্যাপারটা বেশ জটিল। বিশেষ করে এই এলাকায় কিন্তু অনেক দিন ধরেই ব্যাপারটা হচ্ছে। আপনার কাছেও খবর আছে, আমার কাছেও খবর আছে, তাই একটা সুযোগ আমরা নিতেই পারি, বিশেষ করে আজকের দিনটা। আপনি যখন বলছেন তাহলে আমি চেষ্টা করছি, কিন্তু কিছু পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না। বিশেষ করে আজ প্রায় 1.5 মাস হয়ে গেল। দেখুন মিস্টার রায়, সময় যত পেরিয়ে যাবে ততই কিন্তু অপরাধী আর ধরা পড়বে না, আর এই কনফিডেন্সটা কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে দেয়। আপনাকে আমি যেটা বলছি আপনি সেটা করুন। কলকাতা থেকে যে 3 জন সে রাতে এখানে এসেছিল তাদেরকে একবার খবর দিয়ে রাখুন, আগামী 2-1 দিনের মধ্যে তাদেরকে আবার এখানে আসতে হবে। কিন্তু কেন বলুন তো? মানে 2-3 দিনের মধ্যে ওদেরকে এখানে আসতে হবে কেন? সত্যি উদ্ঘাটন যখন হবে তখন সে রাতে যে 3 জন এখানে ছিল তাদের 3 জনকেই এখানে থাকতে হবে, না হলে গোটা ব্যাপারটা কিন্তু ঠিকভাবে মেলানো যাবে না। আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন, আর আমি আমার নিজের শেষ কাজটা করে আসি। সেই রাতে সুন্দরপুরের বাগান বাড়িটার পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ে একজন। চাপা পায়ে আস্তে আস্তে পাঁচিলের ধার ধরে এগিয়ে যায় সামনের দিকে। বাড়ির সামনের দিকে ঘাসের বাগান যেখানে, সেই বাগানের কাছে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। খানিকটা এগিয়ে তাদের মধ্যে কি যেন কথাবার্তা হয়। তারপর ঠুকঠাক শব্দ ভেসে আসে ওদের দিক থেকে। বেশ কিছুক্ষণ পর যখন ছায়ামূর্তি আবার ফেরার পথ ধরে তখন ওরা খেয়াল করে না যে পাঁচিলের বাইরের দিক থেকে উঁকি দিয়ে আরও একটা ছায়ামূর্তি যেন লক্ষ্য করছে ভেতরের দিকে। ছায়ামূর্তির মধ্যে একজন বলে, এতদিন পরে আবার কেন এসব নিয়ে খাটাখাটি চলছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো আমিও পারছি না, কিন্তু যা হচ্ছে হোক না, ওরা কিচ্ছু খুঁজে পাবে না। এতদিন পরে কিছু খুঁজে পায় নাকি? কিন্তু শুনলি না, কলকাতার কোনো এক বড় গোয়েন্দা নাকি এই কেসের ব্যাপারটা হাতে নিয়েছে। লোকটা কিন্তু... আরে ও এত সহজে আমাদের ধরতে পারবে না, কিন্তু একটু সাবধানে থাকতেই হবে।
গোয়েন্দা পুলিশ যখন একসাথে আমাদের পেছনে লাগছে, তখন আসল ব্যাপারটা যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব। আরে সেটাই তো বলছি, কয়েকটা দিন আমাদের একটু সাবধানে থাকতে হবে। শুনলি না, কয়েকটা দিন এসব কিছু বন্ধ, একটু গা ঢাকা দিতে হবে। দুই মূর্তি কথা বলতে বলতে আবার বাগান বাড়ির পাঁচিলটা পেরিয়ে যায়। বাইরের দিকে সোজা রাস্তা একটা চলে গেছে ভেতরের দিক করে, আরেকটা গেছে একপাশের একটা জঙ্গলের মতো জায়গায়। এবার সেই জঙ্গল মতো জায়গাটার দিকে ওরা হাঁটতে শুরু করে, তবে খেয়াল করে না যে পেছন থেকে একটা ছায়ামূর্তি কখন যেন বেরিয়ে এসে ওদের পেছনে আসছে। ওরা যখন হঠাৎ করে পায়ের শব্দ শুনতে পায়, তখন কোমর থেকে কি যেন বার করে, পেছনের দিকে হাত তুলে বলে, খবরদার, গুলি চালাবো কিন্তু, এখন একদম উঠবি না, নড়লেই গুলি চালিয়ে দেব। কিন্তু তার সাবধান বাণীর আগে পেছনে সেই ছায়া মূর্তির কাছ থেকে কি যেন একটা ছুটে আসে, আর তাতেই প্রথম লোকটা মুখে একটা অস্পষ্ট আর্তনাদ করে নিজের ডান হাতটা চেপে ধরে মাটির উপর বসে পড়ে। ততক্ষণে একটা টর্চের আলো ওদের দিকে ছুটে এসছে। প্রথম লোকটার হাত থেকে গল গল করে বেরিয়ে আসে রক্ত, আর তার হাতে গেঁথে রয়েছে একটা ছোট্ট ছুরি। দ্বিতীয় লোকটি আর অপেক্ষা করে না, ছুটতে শুরু করে, আর ছুটতে ছুটতেই একটা বন্দুকের গুলি এসে লাগে তার পায়ের ঠিক নিচের মাটির কাছটায়। সে মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে ওঠে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। আবার সেই সুন্দরপুরের বাগান বাড়ি। সেই প্রথম দিনই বাগান বাড়িতে ঢোকার সময় ওরা চারজন বেশ খুশি হয়েছিল। গেট দিয়ে ঢুকে পাথরের রাস্তা ধরে এগোতে এগোতে ওদের চারজনের শরীরে এবং মনের মধ্যে যেন খুশির ঝলক বয়ে যাচ্ছিল সেদিন। কিন্তু আজ কেমন যেন একটা বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে। তাই তিনজনের মনে চারপাশের বাতাসটা যেন থমকে আছে, যেন কোনো এক অতীতের ভয়ানক স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সুবিমল স্থির চোখে তাকিয়ে দেখছিল পুকুরের জলের দিকে। একটা অদ্ভুত তরঙ্গ যেন জলের ঠিক মাঝখান থেকে তৈরি হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে একটু একটু করে। এইখানে মাস দেড়েক আগে এমন একটা ঘটনা ঘটে গেছে। লাবণ্য তাকাচ্ছিল চারপাশে, তার দৃষ্টি চারপাশে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজে দেখার চেষ্টা করছিল। পেছন থেকে পুলিশ অফিসার মিস্টার রায় বললেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে, আরও একজনে আসার কথা আছে, তিনি এলেই আমরা সমস্ত কিছু শুরু করব। আশা করছি অপেক্ষা করতে আপনাদের অসুবিধা নেই। কিন্তু হঠাৎ এতদিন পরে আমাদের এখানে কি ডেকে পাঠালো, সে ব্যাপারে যদি আপনি আমাদের বলতেন তো। গোয়েন্দা চক্রবর্তীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই গোয়েন্দা মিস্টার চক্রবর্তী আমাদের সবাইকে এখানে ডেকে পাঠিয়েছেন। আসলে মানিকবাবুর মৃত্যুর কেসটা উনি দেখছেন। এতদিন পরে তিনি এই কেসটার সমাধান করতে পেরেছেন এবং সেই কারণেই আপনাদেরকে এখানে ডেকে পাঠানো হয়েছে। ওরা তিনজন প্রায় এক বাক্যে গোয়েন্দা চক্রবর্তী শব্দটা উচ্চারণ করে ফেলে। জ্যোতিকার মুখে একটা হাসি দেখা যায়। সে তো নিজেও চেয়েছিল মানিকের মৃত্যুর পেছনে যে রয়েছে তার মুখোশটা খুঁজে বের করতে। গোয়েন্দা চক্রবর্তী যখন এই কেসটা হাতে নিয়েছেন তখন ভালোই হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে জ্যোতিকার একটা কথা মনে পড়ে যায়। সেদিন স্কুলে যে এসেছিল তাকে কি সব্যসাচী চক্রবর্তী নিজেই পাঠিয়েছিলেন? ওরা গিয়ে বারান্দার কাছে একটা জায়গায় বসে। রামধন, জ্যোতিকা, লাবণ্য এবং এরপরে সব্যসাচী চক্রবর্তীকে দেখা যায়। পাথর বাঁধানো পথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন উনি। তার সঙ্গে আরও একজন রয়েছে, যতদূর মনে হচ্ছে সেটা অর্ক হালদার। আরেকজন হল বিজয় চক্রবর্তী, অর্থাৎ মানিকের বাবা। সুবিমলের বাবা এবং মানিকের বাবা দুজনকেই গোয়েন্দা চক্রবর্তী নিয়ে এসেছেন। জানি আপনাদের সবাইকে অপেক্ষা করতে হলো, তার জন্য দুঃখিত। আসলে মিস্টার হালদার এবং মিস্টার চক্রবর্তী আসবেন বলেছিলেন, তাই ওদেরকে একটু রিসিভ করে আনতে হলো।
আমি তো এই সুন্দরপুরেই ছিলাম এই কয়েকটা দিন। তাহলে আপনার হয়ে যে লোকটি আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল? সুন্দরপুরে ছিলাম মানে এটা নয় যে সুন্দরপুরেই আমি বসেছিলাম। সুন্দরপুর ও কলকাতায় আমায় বারবার যাতায়াত করতে হয়েছে, কখনো রিপোর্টার হয়ে, আবার কখনো পুলিশের কাছের ফটোগ্রাফার হয়ে। যখন যে গোপন কিছু ব্যাপার জানতে হয়েছে জেনেছি, এবং মাঝে মাঝে নিজের আসল পরিচয় দিয়েও সবার সাথে কথা বলতে হয়েছে। এসব এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সে ব্যাপারে আর আসছি না। মিস্টার চক্রবর্তী, আপনি যদি তাড়াতাড়ি ব্যাপারটা জানার কাজ করেন, আসলে ব্যাপারটা জানার জন্য আমারও বেশ কৌতূহল হচ্ছে যে মানিককে কে খুন করলো। মানিকও তো আমার ছেলের মতোই। সব্যসাচী, তুমি সমস্ত ব্যাপারটা সবার সামনে জানাও, যেটা আমায় বলেছিলে সেটা। প্রথমে সেদিনের কয়েকটা ব্যাপার বলা দরকার। সেদিন 4 জন, সুবিমল, মানিক, জ্যোতিকা এবং লাবণ্য এখানে এসেছিল। এখানে তারা মদ্যপ অবস্থায় সেদিন রাতে এই পুকুর পাড়ের ওইখানটায় বসেছিল। অনেক রাত পর্যন্ত রামধন তাদের ডাকাডাকি করে, কিন্তু ওরা ভেতরে না আসায় রামধন নিজেই চলে যায়। তারপরেও ওরা ওখানে ছিল। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমাদের মধ্যে এখানে যে 3 জন বসে আছে এবং এই 4 জনের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য সম্পর্ক ছিল। সুবিমল পছন্দ করত জ্যোতিকাকে, তবে জ্যোতিকা পছন্দ করত মানিককে, আবার মানিক পছন্দ করত লাবণ্যকে, এবং লাবণ্য পছন্দ করত সুবিমলকে। এটা কলেজ সময় থেকেই চলে আসছে, কিন্তু কখনোই তারা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করেনি। যেভাবে ব্যাপারটা চলছিল সেভাবেই চলতে থাকে। অথচ আমি এদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সমস্ত কিছু ফলো করে এবং বিভিন্নভাবে ট্র্যাক করে কয়েকটা ব্যাপার জানতে পেরেছি। লাবণ্যর কিন্তু এর আগে বেশ কয়েকজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে ও একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। তার নাম তন্ময় বিশ্বাস। তার বাড়ি উত্তর দিনাজপুরের কাছে এবং সে নিজেও একজন ফ্যাশন ডিজাইনার। জ্যোতিকা কিন্তু এই সমস্ত ব্যাপারে নেই। সে নিজের চাকরি, নিজের কাজকর্ম ও নিজের পরিবার নিয়ে থাকাটা পছন্দ করে। এমনকি সোশ্যাল মিডিয়াতে সে খুব একটা অ্যাক্টিভ নয়। সুবিমল বাবার ব্যবসা এবং নিজের ফ্যাশন গাড়ি নিয়েই থাকতে পছন্দ করে। তবে মানিক কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে পছন্দ করত এবং তাকে ব্যাঙ্গালোরে বেশ কিছু সময় থাকতেও হতো। মানিকেরও কিন্তু এমন একটা ব্যাপার ছিল, যদিও এগুলো ব্যক্তিগত, তবু এটা বলার একটা কারণ আছে। এই সমস্ত কথা বলার কারণ কি? কারণ এই 4 জনের প্রতি একটা দুর্বলতা এবং একটা শত্রুতা সবসময় ছিল। সেদিন রাতেও এদের 4 জনের মধ্যে 3 জনেরই মানিকের প্রতি একটা বিদ্বেষ কাজ করেছিল। তাই হতেই পারে এদের মধ্যে যে কোনো একজন মানিককে খুন করেছে। মানেটা কি? আমরা মানিককে কেন খুন করতে যাব? সেই রাতের কথা আমার সেরকমভাবে কিছু মনে নেই, সেই কথাটা ঠিক, কিন্তু তাই বলে। সেদিন রাতের কথা আমি বলছি। সেদিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় মানিক আর জ্যোতিকা গিয়ে দাঁড়ায় পুকুর পাড়ে। তখন সুবিমল আর লাবণ্য এখানেই ছিল। লাবণ্য সেই সুযোগে সুবিমলকে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরে সেখানে চলে আসে মানিককে দেখে লাবণ্য একটু রুষ্ট হলেও কিছুই করার ছিল না। কিন্তু সুবিমল আবার মানিককে লাবণ্যের সঙ্গে সম্পর্কে যেতে সাহায্য করার চেষ্টা করে। একসময় মানিক কোথাও একটা চলে যায়, লাবণ্য আর সুবিমল এখানেই থাকে। এরপরে সুবিমলের পাশেই হয়তো লাবণ্য শুয়ে পড়েছিল নেশার করে। মানিক আর জ্যোতিকা কথা বলতে বলতে এই দিকটায় হেঁটে চলে গিয়েছিল। এইখান থেকেই কারোর কিন্তু ভালোভাবে কিছুই মনে নেই, কারণ সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এরপর আমি বলছি, মানিক আর জ্যোতিকা ওইখানে কাউকে দেখতে পায়। প্রথমে মানিক মনে করেছিল ওটা হয়তো সুবিমল, সে ওদিকে এসেছে, তাই সে সুবিমলের নাম ধরে ডাকতে থাকে। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু শুধু শুধু ছেলের গলা নয়, আমি একটা মেয়ের গলাতেও ডাক শুনেছিলাম। কিন্তু এরপরেই মানিক বুঝতে পারে সামনে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে সে সুবিমল নয়, সে অন্য কেউ। তখন আবার সে সুবিমলকে ডাকে, কিন্তু তখন তার গলা অন্যরকম। কিন্তু এবার লোকটাও দেখতে পায় এবং বুঝতে পারে মানিক চলে এসেছে। তখন চারপাশে হালকা অন্ধকার, কারণ সেদিন রাতে আকাশের রূপলি চাঁদ থাকলেও একটু পরেই কিন্তু মেঘে ঢেকে গিয়েছিল চারপাশটা। এই কারণে অন্ধকারে ওরা ভালোভাবে কিছুই দেখতে পায়নি।
মানিক সুবিমলকে ডাকার পরেই লোকটা মানিকের দিকে এগিয়ে আসে। নেশার ঘরে থাকলেও যুথিকা ব্যাপারটা বুঝতে পেরেই চিৎকার করে। হঠাৎ করেই যুথিকারও মনে পড়ে যায়, তাই যুথিকা বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমার মনে হয়েছিল ওটা সুবিমল। মানিককে তাই আমি বলেছিলাম, কিন্তু লোকটা যখন ঘুরলো তখন দেখলাম ওটা সুবিমল নয়, ওটা ওটা অন্য একটা লোক। মানিক না কিছু একটা বলতে চাইছিল, কিন্তু লোকটা এগিয়ে এসে মানিককে ধাক্কা দিল। তারপর আমিও ভয় পেয়ে গিয়ে সুবিমলকে ডাকলাম। তারপর তারপর সঙ্গে সঙ্গে পেছন থেকে আর একটা লোক বেরিয়ে এলো, আর সেই লোকটা আমার মুখ চেপে ধরেছিল। আর তারপরেই মানিক লোকটার ওপর ঝাঁপিয়ে পড়তেই লোকটা কি একটা দিয়ে মানিকের মাথায় আঘাত করে। হঠাৎই যুথিকার কথাগুলো মনে পড়ে গেল। সে সব বলতে লাগলো। কান্নায় তার গলার স্বর রুদ্ধ হয়ে আসছে দেখে সব্যসাচী বলল, সুবিমল কিন্তু শুনতে পেয়েছিল, মানিকের গলাটাও শুনতে পেয়েছিল, তবে যুথিকার গলাটা বোধহয় শুনতে পায়নি, কারণ যুথিকা ভয়ে বোধহয় খুব জোরে চিৎকার করেনি। আবার হতে পারে লোকটা মুখ চেপে ধরার জন্য তার কথাটা শোনা যায়নি। কিন্তু একজন জেগেছিল, সেটা হলো লাবণ্য। লাবণ্য চিৎকারের শব্দ শুনে জেগে ওঠে এবং সেই কারণেই বোধহয় লোকগুলো যুথিকাকে সেখানে ফেলে দিয়ে চলে যায়। নেশার ঘোর ছিল এমনিতেই, তার ওপর মাটিতে এমনভাবে পড়ে যাওয়ায় যুথিকা জ্ঞান হারিয়ে ফেলেছিল। হ্যাঁ মনে পড়েছে, আমি বেশ কয়েকবার চিৎকারের শব্দ শুনেছিলাম। তার মানে জ্ঞান হারাবার আগে চিৎকার করেছিল যুথিকা। কিন্তু যদি সেটাই হয় তাহলে ওই লোক দুটোই বা কে ছিল? এবার সব্যসাচী চক্রবর্তী সোজা তাকালো রামধনের দিকে, দিয়ে বলল, আচ্ছা রামধন, ওই গাছগুলোর নিচে যে ছোট ছোট পাথরগুলো আছে, সেই পাথরের তলায় মাটির একটু গভীরে কি লুকিয়ে রাখা আছে বলতো? রামধন যেন এই কথায় চমকে উঠল। আমতা আমতা করে সে বলল, হ্যাঁ, ওখানে তো কিছু লুকোনো নেই। কেন বলুন তো স্যার, ওখানে কি লুকিয়ে থাকবে? সুবিমল নিজের জায়গা থেকে উঠে গিয়েছিল। চিৎকার শুনে সে অন্ধকারের মধ্যেই ওই দিকে এগিয়ে যায়, কিন্তু তারপরে আবার নেশার ঘরে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন আশেপাশে কারোর কথা শুনতে পায়, তাই তো সুবিমল? সুবিমল মাথা নাড়তে সব্যসাচী আবার বলতে শুরু করে, সুবিমল যাদের কথা শুনতে পেয়েছিল তাদের মধ্যে একজন ছিল রামধন, এবং বাকি দুজন এখন মিস্টার রায়ের হেফাজতে রয়েছে। কাল রাতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের কাছে সমস্ত কথাই স্বীকার করেছে, এবং রামধন যে এই বাংলো বাড়ির আড়ালে কি করে সেটাও তারা স্বীকার করেছে। এই এলাকায় সম্প্রতি বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ মাদক দ্রব্যের রমরমা বেড়ে চলেছিল। পুলিশ কিছুতেই কিছু ধরতে পারছিল না। আমি যখন মানিকের কেসটা নিয়ে এখানে আসি তখন বুঝতে পারি বাগান বাড়িতে কিছু একটা হয়েছে, বিশেষ করে বাগান বাড়ির পুকুরের জলে। মনে পড়ে যায় সুবিমলের বলা কথা। সুবিমল বলেছিল এখানে যখন সকালবেলা খুনটা হয় তখন বারবার রামধন তার বাবাকে ফোন করার কথা বলছিল যাতে পুলিশ না আসে এবং গোটা কেসটা চাপা পড়ে যায়। কিন্তু যেখানে সুবিমলের ভয় নেই সেখানে রামধনের এত ভয় কিসের? কথাটা প্রথমে আমার মনে খটকা জাগায়। পরে এখানে এসে রামধনের সঙ্গে কথা বলার সময় দেখলাম ওই গাছের পাথরগুলোর দিকে মাঝে মাঝে চলে যাচ্ছিল সে। পাথরগুলো যেন মাঝে মাঝে সরানো হয় দেখে মনে হচ্ছিল। একটা গাছের তলায় যদি অনেক দিন ধরে একভাবে পাথর সাজিয়ে রাখা থাকে তাহলে যতই বৃষ্টি হোক না কেন সেই পাথর দেখলে বোঝা যায়। আবার সেই পাথর যদি মাঝে মাঝে না সরানো হয় এবং আবার চাপানো হয় তাহলে সেই পাথর দেখলেও বোঝা যায়। ব্যাপারটা আমার মনে খটকা জাগিয়েছিল। তারপর পুলিশের সাহায্যে যখন এই বাড়ির ওপর নজর রাখতে শুরু করলাম, রাতের ব্যাপারটা আমায় সব কিছু বুঝিয়ে দিল। রামধন, এরপরেও কি তোমার কিছু বলার আছে? তাহলে আমার বাড়িতে আমার চোখের সামনে আমার টাকাতেই তুই এই সব করছিস? রামধন কিছু বলার আগেই মিস্টার রায় এগিয়ে গিয়ে তার হাতে হাত কড়া পরিয়ে দিল। তারপর তাকে তুলে নিয়ে যেতে লাগলো। বিজয় চক্রবর্তী এগিয়ে গেল সব্যসাচীর দিকে। সে হাত জড়ো করে বলল, সত্যি সব্যসাচী, তুমি না থাকলে যে আমার ছেলেটাকে কে মেরেছে তা জানতেই পারতাম না। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল
কিছু একটা হয়েছে, ছেলে মেয়েগুলো নিজেদের মধ্যে কিছু একটা করে এমন করে ভুল করে ফেলেছে। কিন্তু আমার মন চাইছিল না। বিশ্বাস করো, ওরা একসাথে এতগুলো বছর কাটিয়েছে, একসাথে বড় হয়েছে, এমন কাজ ওরা করতেই পারে না। আমিও তো ভয় পেয়ে গেছিলাম, সুবিমল কেমন ভেঙে পড়েছিল। এবার দেখলি তো, বললাম না, গোয়েন্দা চক্রবর্তী যখন কেসটা হাতে নিয়েছেন তখন সমাধান হবে। সব্যসাচী হাসল, মনে মনে ভাবল, মানিক দূর সম্পর্কের ভাই হলেও সে আমার ভাইয়ের মতো। তার অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এতটুকু আমার কাছে কিছুই নয়। সুন্দরপুরের বাগান বাড়ির দরজা সেদিন বন্ধ হয়ে গেল। ওরা সবাই একসাথে সেদিন ফিরে এলো কলকাতার পথে, পাশাপাশি দুটো গাড়িতে। সুবিমল, যুথিকা, লাবণ্য, সকলের মন তখন ভারাক্রান্ত। ওদের আবার ফিরতে হচ্ছে সুন্দরপুর থেকে। এবার ওরা 3 জন। ওদের মাঝে মানিক আর নেই। যুথিকার মনে ভেসে আসছিল সেদিন রাতের বেলার পথ চলতে চলতে মানিকের বলা কথাগুলো। লাবণ্যর মনে পড়ছিল মানিক তার হাতটা ধরে তাকে মনের কথা যখন বলছিল সেই কথাগুলো। আর সুবিমলের কানে ভেসে আসছিল মানিকের চিৎকার। মানিক তাকে ডাকছিল, কিন্তু সে যেতে পারেনি। মানিক যেন এখনো ডাকছে। মানিক বলছে, সুবিমল, বাঁচা আমায়।